অভিলাষ না থাকুক, একটা মিশন ভিশন তো থাকতে হবে। 15 কোটি মানুষের দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছেন, অথবা ইতিহাস যাদেরকে দায়িত্ব কাঁধে তুলে দিয়েছে, তারা যদি বলেন যে আমাদের আকাঙ্ক্ষা নাই, মিশন ভিশন নাই, তার মানে 15 কোটি মানুষকে তারা একটা আকাঙ্ক্ষাহীন জড় পদার্থে পরিণত করতেছে এই কথাগুলোর মধ্য দিয়ে। এবং দেয়ার লাইস দ্য ক্রাইসিস। তাদেরকে স্পষ্ট করে বলতে হবে, জাতীয় আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদেরকে বলতে হবে তারা কি চান, কেমন করে চান। এই দৃঢ় সংকল্পের একটা অভিব্যক্তি যতক্ষণ না আসে, অনিশ্চয়তার কালো মেঘ কাটবে না, কাটার কোনো সুযোগও নেই। মানে এটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে যে এখানে ধরেন যে এখানকার রাজনীতি কিংবা রাজনৈতিক বিভাজন কিংবা দলগুলোর কর্মপরিকল্পনা, এগুলো আমার মনে হয় যে আমি ব্যাখ্যা করতে চাই না, বাস্তবতা একটা জায়গায় নিয়ে গেছে। আবার পাশাপাশি আমার কাছে মনে হয় যে কারণেই হোক, বাংলাদেশ ভূসামরিক অবস্থানের কারণে অতীব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আন্তর্জাতিক শক্তি। বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য। আমার আজকের অতিথি বায়বর্স আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর এম শাহিদুজ্জামান। আমার ডানের রয়েছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহাই সাইদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। আপনারা দুজনেই জানেন যে সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে আরব ইসলামিক আমেরিকান কনফারেন্স এবং 54টি দেশের নেতৃবৃন্দ সেখানে অংশ নিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে যোগ দিয়েছেন এবং এই সম্মেলন নিয়ে বিশ্বজুড়েই এমনকি বাংলাদেশও একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সো আপনি কিভাবে দেখছেন প্রফেসর এম শাহিদুজ্জামান? এবং আমরা দেখছি যে সম্মেলন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট আবার বিশাল অস্ত্র বিক্রির একটা চুক্তিও করে ফেললেন সৌদি আরবের সঙ্গে। সো এই সম্মেলনের উদ্দেশ্য এবং তার চাইতে এর আউটপুট কি হচ্ছে বলে মনে করেন আপনি, এবং উদ্দেশ্যটা আসলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে, কেন এই পুরো বিষয়টাতেই একটা ভালো নাটকীয়তা রয়েছে। প্রথম প্রশ্নই ওঠে যে আদৌ কি এর প্রয়োজন ছিল? কেননা সৌদি আরবের সাথে ইয়েমেনের যে যুদ্ধ চলে আসছে, তা এক পক্ষের আধিপত্য বলা যায়, প্রচুর হিউম্যান লসেস হচ্ছে, তারই আরও দীর্ঘসূত্রিতা তৈরি করার একটা প্রক্রিয়া। এছাড়া আরেকটা অন্তর্নিহিত কারণ আমার মনে হয় যে ইরানের যে উত্থান, সেটা কিছুতেই সৌদি রাজতন্ত্র মেনে নিতে চাচ্ছে না। এবং এই যে শিয়া সুন্নি দ্বন্দ্ব তৈরি করাটা, এর কোনো প্রয়োজন ছিল না। বলতে গেলে সৌদি আরব এখানে একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করতে পারতো, কিন্তু সেটা করে নাই, বরং এটাকে এখন আরও বেশি জাগিয়ে তুলবে। আরেকটা নতুন বড় একটা অনিশ্চয়তার সম্ভাবনা হচ্ছে এই যে সৌদি আরবের যে অন্তর্নিহিত রাজতন্ত্রের যে ওয়াহাবিস্ট ফিলসফিকে প্রমোট করা, তার মাধ্যমে এটা সুনির্দিষ্টভাবে বলা যায় যে আসলে অনেকেই মনে করে যে আইসিসের উৎপত্তির পেছনে সৌদি ফিনান্সিং ছিল, এবং সেখানে মোসাদের যেমন রোল ছিল, সিআইএরও রোল ছিল, এবং মাঝে মাঝে সেটা ধরা পড়ে যায়। তখন তিনটা অ্যাক্টার্সই একটা নিশ্চুপ হয়ে দাঁড়ায়। সৌদি আরেবিয়ার থেকে যে রিয়াকশনসগুলো আমরা দেখতে পাই এই আইসিস প্রশ্নে, তাদের অবস্থান হচ্ছে, তাদের ফরেন মিনিস্টারের কথাতে যা বোঝা গেল যে তারা মনে করে যে আইসিসকে মোরলেস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তারা বরং ইরানকেই দেখে এক সুনির্দিষ্ট হুমকি হিসেবে। এবং আমি দেখলাম যে গতকাল যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রেস কনফারেন্স করছিলেন এগ্রিমেন্টের পরে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় তিনি ইরানের বিরুদ্ধে এমন সব কথোপকথন করলেন যেন মধ্যপ্রাচ্যে একটা নতুন স্নায়ুযুদ্ধ শুরু হওয়া অনিবার্য, যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। একদিকে আমেরিকানরা বলে আসছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন যে আইসিসকে দমন করতে হবে। সৌদি আরব বা ইসরায়েল, যে দুটি দেশে ট্রাম্প যাচ্ছে, তারা দুজনের কেউই কিন্তু সত্যিকার অর্থে আইসিসকে হুমকি হিসেবে দেখছে না। অপরদিকে ট্রাম্প চাচ্ছে যে মুসলিম দেশগুলোর যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা রয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে তিনি ইসলামের যে মর্মবাণী এবং যে তিনটি অ্যাব্রাহামিক রিলিজিয়ন্স, জুডাইজম, খ্রিস্টানিটি আর ইসলাম, তিনটার যে ঐক্য, সেটা নিয়ে তিনি তাদের মহান মূল্যবোধগুলো তুলে ধরবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এটা নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে যে ট্রাম্প বলবে ইসলামের কথা,
যাই কোথায়। হ্যাঁ, তো তারপরেও কিন্তু আমি জানি না, আজকে আমি অনেকক্ষণ চেষ্টা করলাম ফক্স নিউজের মাধ্যমে ওই স্পিচটা যে দিল তা সেখানে সে কি কি বলল, কিন্তু আমি দুপুর 3টা পর্যন্ত অপেক্ষা করে দেখলাম যে ফক্স নিউজ ওয়াজন্ট কাভারিং। শেষ পর্যন্ত কি ট্রাম্প ব্যাক আউট করলো স্পিচ দেয়া থেকে? তবে এটা ঠিক ফক্সে তো আপনি ট্রাম্পের রিয়েল ভাষা ইয়েটা পাবেন, এক্স্যাক্টলি ভাষ্যটা পাবেন। তার পক্ষে অনেক কিছুই বলে ফক্স নিউজ। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন। বাংলাদেশের জন্য এটা অবশ্যই এক বলা যায় যে যে অতীতের যে নিরাপত্তা নীতি, সৌদি আরবের সাথে যে সম্পৃক্ততা, তারই ধারাবাহিকতা হিসাবে বললে অত্যুক্তি হবে না আমার কাছে মনে হয়। কেননা অতীতে ইরাক কুয়েত প্রশ্নে বাংলাদেশ সেখানে সেনাবাহিনী পাঠিয়েছিল। বর্তমান ক্ষেত্রে অবশ্য অনেকেই কিছুটা রিলিজিয়াস সমালোচকরা ইমোশনাল একটা লিংক রয়েছে লিংক রয়েছে যে মক্কা এবং মদিনা। কাবা শরীফ মদিনা রক্ষা করতে হবে। এবং সেদিক থেকে চিন্তা করতে গেলে যে সৌদি আরব ও বাংলাদেশের বাট আপনি লক্ষ্য করেছেন যে অংশগ্রহণটাকে- বাংলাদেশের ভেতর অনেকে এই বিষয়ে আপত্তি আছে অনেকের। এই আপত্তিটা ঠিক খুবই রিয়েলি ক্লিয়ারলি ফুটে ওঠেনি। একটাই বড় রকমের প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে যে এর ফলে কি ইরানের সাথে সম্পর্ক। আমি কিন্তু মোটেও মনে করি না যে ইরান এটাকে বাংলাদেশের এই সিদ্ধান্তকে মোটেও কোনো একটা খারাপ আচরণ নেগেটিভ ইয়ে হিসেবে দেখবে। কেননা ইরানের অভিজ্ঞতা ও পরিপক্কতা অত্যন্ত সুনিশ্চিত। তাদের বিশাল আকারের যে গ্যাস আর অয়েল রিজার্ভস রয়েছে, সেটায় তারা নিশ্চিতভাবে বুঝতে পারে যে এই রিইলেক্টেড প্রেসিডেন্ট ধারাবাহিকভাবে পশ্চিমের সাথে সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়াকে সামনে এগিয়ে নেবে। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক যতখানি এফেক্টেড হবে, সেটা আরও 30-35টা মুসলিম দেশ, সুন্নি অধ্যুষিত দেশ, তার চেয়ে বেশি কোনো ক্ষতি বা কোনো প্রক্রিয়া বলে আমার মনে হয় না। তবে অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হবে যে এই যে বড় আকারের একটা মার্কিন সামরিক যে বিক্রয় যে সৌদি আরবে যাচ্ছে, সেখানে অনেক স্টেট অফ দ্য আর্ট ওয়েপন্স যাবে, সেখানে উন্নত মানের এয়ারক্রাফট, তারপর এমনকি স্থল বাহিনীর জন্য উন্নত মানের যান। এই যে এইগুলো পরিচালনা করা, ভবিষ্যতে কিন্তু সৌদি আরব হয়তো এগুলো ব্যবহারের ক্ষেত্রে একটা নতুন নীতির দিকে যেতে পারে। এতদিন তারা অনেক বেশি ব্যবহার করেছে মার্কিনী, শুধু প্রযুক্তিই নয়, মার্কিনী ম্যান পাওয়ার, অ্যাডভাইজার্স, সাউথ কোরিয়া, তাইওয়ান এবং আরও নেটো সদস্য দেশের ম্যান পাওয়ার, যেটা তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল। পাকিস্তান এখানে এই যে বিশাল আকারের যে সামরিক ক্রয় সৌদি আরবে এখন অ্যাডেড হবে তাদের ক্যাপাবিলিটিতে, পাকিস্তান সেখানে একচেটিয়া আধিপত্য বজায় রেখে আসছে। যদিও বলা হয় যে পাকিস্তানের প্রাক্তন সেনা প্রধান এখন সেখানে এই নেতৃত্ব দেবে এই জোটের। খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে যে বাংলাদেশ সরকার কিন্তু এটাকে একেবারেই সাইড লাইনে রেখে তার নিজস্ব ধারায় প্রধানমন্ত্রী অত্যন্ত সুচারুভাবে রেসপন্ড এই করে বিষয়ে বাংলাদেশ কোনো কথাই বলেনি, কোনো আপত্তিও করেনি, কিচ্ছু বলেনি। বরং আমার মনে হয় এখানে আমাদের একটা সুনির্দিষ্ট অন্তর্নিহিত একটা নিরাপত্তা চিন্তাধারা রয়েছে। এর অনেকগুলো ইমপ্লিকেশন, সেগুলো হয়তো পরবর্তীতে আরো বলা যাবে। একটা হচ্ছে যে এই সুনির্দিষ্টভাবে প্রতিরক্ষা ক্ষেত্রে যে অনেকে ভয় পাচ্ছিল যে ভারতের নিয়ন্ত্রণ চলে আসছে, সেটা না হয়ে একটা স্বতন্ত্র বাংলাদেশের ক্ষেত্রে আপনি মনে করেন যে এখানে একটা ভারসাম্য একটা তৈরি হচ্ছে, যেটি স্বতন্ত্র আমরা একদিন আলোচনা করে এসেছি যে চায়না এবং ভারতের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা, সাবমেরিন কেনা থেকে সেটা শুরু করে থাকবে। নানান আর ক্ষেত্রে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই যে বাংলাদেশের যে ফাইটিং ফোর্সেস, আমাদের এয়ার পাওয়ার, নেভাল পাওয়ার, ম্যান পাওয়ার, সেখানে কিন্তু যেসব ছেলেগুলো ওই যে ক্যাডেট কলেজ থেকে পাশ করে ইউনিভার্সিটিতে বুয়েটে ট্রেনিং নিয়ে নেভিতে তারপর আর্মিতে যোগ দেয়, এরা কিন্তু দে আর সেকেন্ড টু নান ইন টার্মস অফ দেয়ার এক্সপেকটেশনস। তারা চাইবে সবচেয়ে স্টেট অফ দ্য আর্ট মিলিটারি ইকুইপমেন্টের সাথে পরিচিত হতে। এবং এটা কেন চাইবে না? তারা পাকিস্তানের অংশ হিসেবেও তো আমরা দেখেছি পাকিস্তানের বিমান বাহিনীর সবচেয়ে চৌকুশ অফিসার্স কিন্তু বাঙালিরাই ছিল। কাজেই বাংলাদেশের নিরাপত্তা ক্ষেত্রে আমরা যতই আমাদের সীমাবদ্ধতা বা ছোট দেশ এই মানসিকতা পোষণ করি না কেন, কিন্তু
the military manpower, they want to strive for the state of the art. সো এখন কি এটি তারা তাহলে দাঁড়াচ্ছে যে ভারত, চায়না এবং মার্কিন, মানে আমি সৌদি আরব বলতে মার্কিন প্রভাবাধীন এবং তার সৌদি আরব মার্কিন সম্পর্ক তো বহু পুরনো, এবং বলা যেতে পারে একটা ত্রিমুখী সম্পর্কের মধ্যে, ধারার মধ্যে বাংলাদেশ আছে। এবং এটা একটা ওয়ান অফ দ্য ওয়েজ যার ফলে দেখা যাবে বাংলাদেশ কিন্তু ক্লাইম্ব আপ করবে টুয়ার্ডস হায়ার মিলিটারি টেকনোলজি। যেভাবেই হোক, হয়তো যেটা একটা এক্সপেকটেশন হচ্ছে যে পশ্চিমা কিছু সামরিক জার্নালসে এটা তুলে ধরা হচ্ছে, সৌদি আরব খরচ কমাবার জন্য বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রিজ যার মিলিটারি ম্যান পাওয়ারকে এই এয়ারক্রাফট, সাবমেরিনস, সমুদ্রের আরো অন্যান্য ভেসেলস সেখানে কাজে লাগাবে। তো এই যে ট্রেনিংটা আমাদের আর্ম ফোর্সেসের জন্য এটা একটা ভালো অপরচুনিটি, পজিটিভ একটা অপরচুনিটি হিসেবে আর বাবার আপনার কাছে ডক্টর সিনহা মিসাইল। দেখুন, বিষয়টি হচ্ছে আপনি যে কথাটা বললেন শুরুতেই মধ্যপ্রাচ্য সম্পর্কে, বিশেষ করে সৌদি আরবের নেতৃত্বে জোট। এখন জোটটা কেন করা হয়েছে, কি জন্য করে, এটা আলোচনার কোনো মানে দ্বিতীয়বার বলার দরকার নেই। এখানে প্রসঙ্গ হচ্ছে যে এখানে কি পেতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক বিশ্ব নিয়ে ভাই যা বলছেন আমি তার সাথে দ্বিমত করি না, কিন্তু আমাদের প্রাপ্তি নিয়ে যে কথার ব্যাপার একটা তো বাংলাদেশের প্রাপ্তির বিষয় আছে, আর একটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে বা সম্পর্কের ক্ষেত্রে বা কূটনীতিতে এটা কি ভূমিকা, সেটা একটা বলা হলো যে এই জোটটার প্রধান কারণ বিশ্ব তো এক ধরনের অস্থিরতার মধ্যে আছেই। তো এই জোটটার উদ্দেশ্য কি? এই জোটটার মূলত উদ্দেশ্য ছিল সৌদি কেন্দ্রিক। এটা সৌদি আরব করেছে। সৌদি আরব যখন জোটটা করলো, অনেক দেশ জানি না তাদের কিভাবে করা হয়েছে। পাকিস্তান প্রতিবাদ করেছিল, পরে পাকিস্তান আবার চুপ হয়ে গেল। বাংলাদেশও প্রথমে একটু দেখলাম সরব হয়েছিল, পরে বাংলাদেশও নমনীয় হয়ে গেল। পরে যখন বাংলাদেশ বলল কাবা মক্কা উদ্ধারের জন্য যদি প্রয়োজন হয় সেখানে বাংলাদেশ থাকবে, একটু নমনীয় সুরে কথা বলেছে। এখন দেখা যাচ্ছে 34টা দেশের মধ্যে অনেক এটার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এই যে হয়ে যাচ্ছে, যতটা নাকি সৌদি আরবের স্বার্থে, তার চেয়ে প্রত্যেকে চিন্তা করতেছে যে আমার ব্যক্তিগত স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থটা এখানে কি আছে। রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্নে আসতেছে, আন্তর্জাতিক স্বার্থটা হচ্ছে এখানে ইরান আগে আসতেছে, রাইজ করে যেতেছে। এবং ইয়েমেনে যা হচ্ছে এটা সৌদি আরবের সাথে ইয়েমেনের ব্যাপার, কিন্তু ইয়েমেনে যদি সৌদি আরব আরও সৈন্য পাঠায়, যুদ্ধ করতে চায়, রিক্রুটমেন্ট প্রয়োজন হবে তার। এবং রিক্রুটমেন্টে কি সৌদি আরব নিজের সৈন্য পাঠাবে? সৌদিরা মারা যাবে? আমার মনে এই জায়গাটা চিন্তা করার সুযোগ আছে। সৌদি আরবের লোকেরা সহজে মারা যাবে না। যাদের টাকা পয়সা থাকে তার লোক ভাড়াই করবে তারা, এবং টাকা পয়সা যার দরকার আছে তারা ভাড়া খাটতে পছন্দ করবে। এটা পৃথিবীর নিয়ম, আপনি যেভাবেই জানেন, যেভাবে দেখেন না কেন। এখন এই জোটটার যে বাজেট, যে পরিকল্পনা, এর সাথে জড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং প্রচ্ছন্নভাবে ইসরায়েলের সমর্থন আছে। বিকজ রাজা বাদশাদের সাথে সম্পর্ক থাকতেই হবে। রাজা বাদশাদের টিকিয়ে রাখার প্রধান শর্তই হচ্ছে তারা টিকে থাকবে এই জন্য, কারণ রাজা বাদশারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া চলে যায় ক্ষমতা থাকতে পারবে না। কারণ গণতন্ত্র মানেই ক্ষমতা আসবে যাবে, গণনির্ভরশীল হয়ে যাবে, এটা জনগণের মতামত চলে আসবে। এ কারণে মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা অতীত শুরু করে এখন পর্যন্ত পশ্চিমা শক্তি নির্ভরশীল, এবং নির্ভরশীলতা বাড়বে। দেখেন, ট্রাম্প যে কারণে যাক সেখানে, আমরা সবাই জানি সে গেছে একটা জোটের সম্মেলনে কথাবার্তা বলবে মুসলিম বিশ্বের সাথে, সেটা পরিস্থিতি লাভ করে যাওয়ার পরে প্রথম দফা একটা চুক্তি হয়ে গেল $34,000 কোটি, এবং সেখানে শুধু সামরিক চুক্তি হলো প্রায় $110 বিলিয়ন। এখন লাভটা কার হলো? ট্রাম্প কি প্রথমেই সামরিক বাণিজ্য করলো? এটা ট্রাম্পের জন্য বিজয়। দ্বিতীয় বিজয় হলো মুসলিম বিশ্বের প্রতি যে ট্রাম্পের যে একটা বিদ্বেষ মনোভাব ছিল, অনেকে মনে করতেছে এই মনোভাবটা এখন কিছুটা স্মিত হতে পারে। কারণ এতগুলো রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলার পরে ট্রাম্প কিন্তু পৃথিবীতে আরব ইসলামিক আমেরিকান কথা যুক্ত আছে সেখানে। তো এখন যে ট্রাম্প নির্বাচনের আগে বা পরবর্তীতে মুসলিম বিদ্বেষ মনোভাব প্রদর্শন করলেন, সেই ট্রাম্প দেখবেন তার সামনে 34টা দেশের সরকার প্রধান বা রাষ্ট্র অথবা রাষ্ট্রপ্রধানরা বসে আছেন। এদের সাথে যখন তিনি আলোচনা করতে যাবেন, তার প্রথম সফর বিদেশে, তার মনের চিন্তা আসবে আমি যা ভেবেছি তা সঠিক নয়। বা আমেরিকা যারা চালায় তারা তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আপনার ওই চিন্তাতে সরে আসেন। বাস্তবতা হচ্ছে আমেরিকান জাতীয় স্বার্থ যেদিকে যাবে সেদিকে কাজ করবেন আপনি। এটা ট্রাম্পের জন্য একটা, কিন্তু পৃথিবীকে বোঝার জন্য, আন্তর্জাতিক রাজনীতি বিশেষ করে ভূ রাজনীতি বোঝার জন্য একটা বিরাট প্রেক্ষাপট। আমার মনে হয় ট্রাম্প সেই দিক থেকে কিছুটা উপকৃত হবেন এবং তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটবে। এবং শীঘ্রই আমরা দেখব ওখান থেকে আসার আগে হয়তো টুইটারে এমন কিছু দিবেন তিনি, যেটা আবার অনেক অবাক হবে। কারণ ট্রাম্প মানে এই কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশন কোথায় যে পৌঁছবে বলা মুশকিল। মধ্যপ্রাচ্যে ইরানের উত্থানটা দেখেন, মুসলিম বিশ্ব ইরানের উত্থানটা হচ্ছে, এবং ইরান অনেকগুলো চ্যালেঞ্জকে মোকাবেলা করে কিন্তু আগে গেছে।
এখন যেখানে বলা হলো সৌদি আরবের সে আমাদের গ্র্যান্ড ইমাম উনি বলে দিলেন শিয়ারা মুসলমান নয়। লক্ষ্য করুন, মুসলমান নয় খ্রিস্টান, এই যে নয় বললেন, সৌদি আরবের গ্র্যান্ড ইমাম যখন বললেন শিয়ারা মুসলমান নয়, তাহলে মুসলিম জগতের একটা অংশকে আপনি অমুসলমানের খাতায় পাঠিয়ে দিচ্ছেন। এটা আপনাদের বক্তব্য, কিন্তু ইরা আন্তরিকতা বলবেন আমরা মুসলমান নই। কাজে বিভেদরা দেখেন চেষ্টা করা হচ্ছে শিয়া সুন্নি মতবাদী নিয়ে আসার জন্য সৌদি আরব ইচ্ছা, শিয়ারা হজ করে না, কিন্তু শিয়ারা কি হজ করে না? প্রশ্ন আছে। এবং তারা কি এখন গ্র্যান্ড ইমাম যেটা বললেন, ইমামের কথাটাই যে সঠিক, এই কথাটা তো ভবিষ্যতে চ্যালেঞ্জ হয়ে যাবে যে আপনি ইমাম হতে পারেন, কিন্তু আপনার সব কোনো কোনো বক্তব্য তো রাজনীতি প্রভাবিত হবে। যখন কোন ইমাম রাজনীতি প্রভাবিত হয়ে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য কিন্তু ভবিষ্যতে চ্যালেঞ্জ হয়ে যাবে এবং খণ্ডন করার সুযোগ থাকবে। কিন্তু একদিকে ইয়েমেন, একদিকে ইরান। তারপর আসলে লক্ষ্য করুন সৌদি আরব অভ্যন্তরীণ অবস্থা তো ভালো না। এখানে কিন্তু দুর্নীতি, করাপশন এবং স্বজনপ্রীতি এরমভাবে গেড়ে গেছে যে রাজ পরিবারের সদস্যরা এদের বাইরে কিছু শেখ তৈরি করছে, পুরা পুঁজিটা তাদের হাতে লোড করতেছে। কিন্তু রাজতন্ত্রের বিরুদ্ধে সৌদি আরবের ভেতরে ভিতরে ক্ষোভ আছে এবং সেখানে গণতন্ত্র সঞ্চারের জন্য আমেরিকার কাছে প্রত্যাশা করে তারা। কারণ আমেরিকা চীনে কিছু হলে বড় গলায় কথা বলে, সৌদি আরব মধ্যপ্রাচ্য হলে বলবে না এটা, কারণ সে দেখবে তার স্বার্থ সংরক্ষণের জন্য যা প্রয়োজন তার বাইরে এসে যাবে না। তার নীতিমালা হচ্ছে আমার পক্ষে যিনি থাকবেন তিনি ছোটখাটো অন্য বড় অন্য যাই করেন না কেন আমার কিছু আসে যায় না, আমার বিপক্ষে থাকলে ছোট অন্যায় একটা বড় অন্যায় হয়ে যাবে। এখন মধ্যপ্রাচ্যের আরব বসন্তর যে সম্ভাবনা দেখা দিয়েছিল বারাক ওবামার সময় বলি, সেটা কি থাকবে কি থাকবে না? আমরা ধরে নিতে পারি যে অস্ত্র যখন আসা শুরু হয়েছে এখানে, তাহলে এগুলো কিন্তু রাজতন্ত্রের জন্যই যাবে, কিন্তু রাষ্ট্রের নাম দিয়ে রাজতন্ত্রের পক্ষেই যাবে। এটা রাজতন্ত্রের বিদ্রোহ তো হইতেই পারে। এখন সব কিছু মিলিয়ে এই জোটের ভিতর দিয়ে আলটিমেটলি কি বেরিয়ে আসবে? এটা কি মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রকে রক্ষা করবে, না মধ্যপ্রাচ্যে গণতন্ত্র রক্ষা করবে, না মানুষের স্বার্থ দেখবে? পাশাপাশি আসেন বাংলাদেশ সম্পর্কে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ কি করবে। আমি একটা ব্যাপারে শহীদুজ্জামান ভাইয়ের সাথে ডিফার করতেছি, সেটা হচ্ছে আমাদের সামরিক ব্যক্তিদেরকে আরো অধিকতর অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য বা পরিচিতিকরণের জন্য আমরা এমন কোনো কাজ করব না যা আমার প্রকারান্তে কোনো যুদ্ধনীতিতে আমি জড়িয়ে যাই। আমার প্রয়োজন নাই সে শিক্ষা নেওয়ার, যে শিক্ষা আলটিমেটলি আমাকে বিপদগ্রস্ত করে দেবে। কারণ ওই অস্ত্রগুলোর যে যারা আনতেছেন সেগুলি ব্যবহার করতে হবে, ব্যবহার প্রয়োজনে সে বিভিন্ন দেশ থেকে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করবে ডিফেন্স ওয়েতে, সে এই রিক্রুটমেন্ট বাংলাদেশ থাকতেও পারে। কিন্তু প্রশ্ন হলো আমি যে রক্ষণাবেক্ষণের প্রশ্নে থাকি, আমার তো যুদ্ধ যেতে হতে পারে, ওরা ট্রেনিং দিয়ে আমাকে শিখাবে আমাকে বসায় রাখার জন্য। তো আলটিমেটলি কিন্তু আপনি তো জোটে বোধহয় ঢুকছেনই, ঢুকছেন। এখন বলা হচ্ছে, এখন দেখেন এখন যেটা বলা হচ্ছে এটা থাকবে না। সব কথা তো মুখে বলে না, কিছু কিছু কথা সবসময় যারা নেতৃত্ব দেন তারা গোপন রাখেন, প্রয়োজন অনুসারে বলবেন, এবং যখন বলবেন প্রেক্ষাপটটা এমন হবে না বলার সুযোগ থাকবে না। এইভাবে ইচ্ছা অনিচ্ছায় কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এইখানে একটা প্রশ্ন আছে ব্যাপারে, দেখলাম ভারত কি সরে থাকবে? এখন ভারতের সামনে কিন্তু এটা যেভাবে দেন না কেন একটা চ্যালেঞ্জ এসে গেছে এখানে। মুসলিম বিশ্বের এই যে জোটটা, ওয়াইসি তো আছে, তো ওয়াইসি তো এতটা সরব নয়, এটা তো একেবারে সরব হয়ে নেমে আসছে সৌদি নেতৃত্বে। আর সৌদি আরবের সুবিধা আছে, ডিফারেন্ট একটা অ্যাসোসিয়েশন। সৌদি আরবের সুবিধাটা হলো যে মুসলিম বিশ্বের জনগণ বিশ্বাস করে সৌদি আরব হচ্ছে মক্কা মদিনার দেশ, অতএব এদেরকে বিশ্বাস করা যায়। দেখেন এই যে আস্থা ব্যাপারটা ভারত বাংলাদেশের ক্ষেত্রে, বিশ্বাস করা অবিশ্বাস করার চাইতে বড় কথা হচ্ছে যে ওইটা তো একটা ডেস্টিনেশন, ওখানে যেতেই হবে। আমি সেই জন্যই বললাম মক্কা মদিনা আমাকে ডাকছে। মক্কা মদিনা হচ্ছে আমাদের জীবনে যাদের সামর্থ্য আছে তারা হচ্ছে রক্ষক। তো উনি যখন ডাক দিবেন মক্কা মদিনা রক্ষক, এই রক্ষক যখন কথা বলবেন, মানুষ সাধারণত কিন্তু দেখেন সবাই কিন্তু জ্ঞান বিজ্ঞান চর্চা করে কথা বলে না। অধিকাংশ লোক হচ্ছে মানুষের বিজ্ঞ পণ্ডিতের কথা শুনে তারা কথা বলে। ধর্মের ক্ষেত্রে সত্য, জ্ঞানের ক্ষেত্রে সত্য, বিজ্ঞানের ক্ষেত্রে সত্য। এখন বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারত চীন সম্পর্ক, পাশাপাশি সৌদি, সেই জায়গাটাতে আপনি কি মনে করেন যে ভারতের মধ্যে কি এক ধরনের আতঙ্ক না বলে আমি বলতে পারি যে তাদের এক ধরনের আতঙ্ক না, তো ভারত একটা নতুন ভাবে চিন্তা করার সুযোগ আসছে। আমি আতঙ্ক বলবো না, হয়তো তার পলিসিতে সে নতুন ডাইমেনশন চিন্তা করবে এখানে। দেখেন দুইটা ডুবু জাহাজের জন্য এত কথাবার্তা হলো, পরে দেখা গেল ভারত মায়ানমারকে ডুবু জাহাজ ধ্বংস করার জন্য আবার দুইটা দিয়ে দিছে। তো ডুবু জাহাজ কিন্তু বাংলাদেশ চায়নার থেকে, আবার মায়ানমারকে দিয়ে দিল ভারত দুইটা ধ্বংস করে দেয়।
তো ভারত যে যদি বলে আমি চিন্তিত না, ঠিক না, কিন্তু আপনি চিন্তিত আছেন কি না আছেন তার চেয়ে বড় কথা হলো আপনি কিন্তু পদক্ষেপে চলে গেছেন। এই পদক্ষেপগুলো হচ্ছে বাংলাদেশকেও তিনি বোঝাতে চাচ্ছেন যে তুমি যদি তোমার চিন্তা থেকে আগানোর চেষ্টা করো এবং সেটা যদি আমার জাতীয় স্বার্থের বাইরে যায় আমি তো রিয়াক্ট করবোই সেখানে। যখন দুইটা দেশের জাতীয় স্বার্থ, একাধিক জাতীয় স্বার্থ হচ্ছে এমন একটা জিনিস যাকে সংজ্ঞায়িত করা খুব কঠিন ব্যাপার। রিজিডিটি থাকলে হবে না, কিন্তু যে ভারতের যা জাতীয় স্বার্থ Flexible থাকতে হবে। আমার কাছে না হতে পারে। এই যে জাতীয় স্বার্থের কনফ্লিক্ট, আন্তর্জাতিক রাজনীতি বা রিলেশনস, এটা একটা বিরাট শব্দ, কিন্তু এই শব্দটা কিন্তু ন্যাশনাল স্টেট কনসেপ্টে কিন্তু বেশি জোর আমি প্রফেসর শাহিদুজ্জামানের কাছে যাবার আগে আপনাকে আমি একটু থামিয়ে দিতে চাই, জাস্ট ছোট্ট একটা মন্তব্য নিতে চাই যে চায়না বিষয়টাকে কিভাবে দেখছে বলে মনে করেন আপনি? ভারতের প্রসঙ্গটা তো বোঝাই গেল, বিশেষ করে বাংলাদেশের এই জোটে যোগদান বা এই কনফারেন্সে যাওয়া আপনি হয়তো একটা ভারতকে একটু ভালো ভিন্নভাবে জায়গায় হাত দেখছেন। দিয়েছেন, দেখেন। জাস্ট একটু সংক্ষেপে বলবেন, আমি আবার আমি প্রফেসর সংক্ষেপে বলে শাহিদুজ্জামানের দিচ্ছি, কথা দেখেন। শুনে এসে আবার আপনার কাছে আসবো। চায়না যেহেতু উদীয়মান বিশ্ব শক্তি এবং একটা সময় সে হয়তো শক্তি হয়েও যেতে পারে, এখন তার কাছে কি আছে না আছে এখন পর্যন্ত আমরা জানি না। আমেরিকার কাছে কি আছে না আছে অধিকাংশ একটা ঘোষণা দেওয়া আছে, কিন্তু এটা এখন চায়না আগাচ্ছে। চায়নার সামনে কিন্তু একটা মতবাদ প্রয়োজন আছে। বাট সাধারণভাবে ধারণা যে আমি যেটুকু বুঝি যে জ্ঞান বিজ্ঞানে বা প্রযুক্তিতে এখনো আমেরিকাকে টাচ করতে আমেরিকা চায়না, টাচ করছে, অনেক সময় একটু লাগবে, অসুবিধা আছে এখানে। অনেক শুনেন। সময় লাগবে। আমেরিকা যত সহজে মুসলমানদের কাছে আসতে পারবে, চায়না পারবে না। মুসলমান প্রশ্নে বলছি, কারণ কমিউনিজম মতবাদের সাথে ইসলাম মতবাদ কিন্তু মিলবে না। চায়না এখন শি জিনপিং যে কাজটা করতেছে, তিনি কিন্তু কনফুসিয়াসকে নিয়ে আসছেন সামনে। কেন? এই মুহূর্তে চায়নার সবচেয়ে বড় ক্রাইসিস মরালিটি ক্রাইসিস। এই ক্রাইসিসটা দেখা যাচ্ছে যে কমিউনিজমের ভিতরে যেই সত্তা, যে চিন্তা মানুষকে টানবে না, কিন্তু চায়না কিন্তু এখন কমিউনিজমে নাই, নন কমিউনিজমে নাই। সে শি জিনপিং কিন্তু মাও সেতুংকে স্বীকার করতেছে না সেইভাবে, যতটা স্বীকার করতেছে সে কনফুসিয়াসকে নিয়ে আসার অর্থ একটি হচ্ছে যে তার যে চিন্তাধারা, প্যাটার্নিস্টিক যে চিন্তাভাবনা তার আছে, যে পিতামাতা সন্তান রাষ্ট্র, এগুলির মধ্যে সম্পর্ক ভালো, আদর্শ চিন্তা, আদর্শ কথাবার্তা, ভালো কাজ করা, ওই গৌতম বুদ্ধের অষ্টম দর্শনের একটু মিল আছে কিন্তু এটা। এখন তাকে সামনে আনার অর্থ হলো চায়নাও চাচ্ছে যে বিশ্ব সংসারে তেনসিয়ার যে মতবাদটা তার আছে, সেই মতবাদের সাথে কনফিউশাসকে দিয়ে যদি আমি প্রমাণ করতে পারি যে আমাদের 5000 বছর ইতিহাসে একটা মতবাদ আছে, যেই মতবাদ আন্তর্জাতিক বিশ্বের সম্পর্ক নির্ধারণে কাজ করবে, এবং কনফুসিয়াস মতবাদটা কিন্তু অত্যন্ত মানে অ্যাকোমোডেটিভলি চলে আসে কিন্তু এখানে। যে কারণে এই ফান্ডে $10 বিলিয়ন স্যাংশন করা হয়েছে কনফুসিয়াস ইনস্টিটিউট করে প্রমাণ করার জন্য যে আমাদের চিন্তা চেতনা শুধুমাত্র কমিউনিস্টিক নয়, আমরা বহু জাতির ক্ষেত্র চলতে পারি। সো এই ইনিশিয়েটিভকে চায়না কিভাবে নিচ্ছে বলে আপনি মনে করেন? এক লাইনে যদি বলেন, আমি পরে আবার আপনার কাছে বিস্তারিত। এটাকে চায়না জাস্ট অবজার্ভ করতেছে এটা, কারণ চায়না জানে যে এটা সমস্ত ঘটনার পিছনে আমেরিকার চাল। আমেরিকা রিলেটেড খেলতেছে, এটা চায়না বুঝে। এটা বুঝে বলেই চায়না কিন্তু গভীরভাবে এটা দেখতেছে। এটা চায়না কথা বলবে, সময় যখন আসবে চায়না মতবাদ দেবে। প্রফেসর শাহিদুজ্জামান, দেখুন, আমার কাছে মনে হয় যে এই সম্পর্কটা বাংলাদেশের জন্য একটা বাস্তবধর্মী বা রিয়ালিস্ট অ্যাপ্রোচে আমরা যেটা বলি পজিটিভ, এবং ভবিষ্যতে এটা আমি সারপ্রাইজ হব না যদি প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসেন এবং এর মধ্যে কোনো একটা সামরিক অংশগ্রহণের চুক্তি হয়। মক্কা মদিনার প্রোটেকশনটা ইজ আ ভেগ এক্সপ্রেশন, এটা পাবলিক কনজাম্পশনের জন্য, ইমোশনাল ইয়ের জন্য। তবে সামরিক বাহিনীতে একটা দায়িত্বশীল অবস্থান নেয়া সৌদি বা এই জোটের মধ্যে, এখানে বাংলাদেশ পিছপা হবে আমার মনে হয় না, মোটেও না। এখানে বরং আমার ধারণা, এর আগেও কিন্তু আপনার মনে আছে প্রায় 10-15 বছর আগে সৌদিজরা ইন্টারেস্ট দেখাইছিল বাংলাদেশ থেকে একটা ডিভিশন নেয়ার ব্যাপারে, পাকিস্তানের আপত্তির জন্য সেটা সম্ভব হয় নাই। দেয়ার ইজ এ গ্রেট ডিল অফ ইন্টারেস্ট টু গেট ইনভলভ, এবং এই যে উন্নত প্রযুক্তি এবং আর যুদ্ধ যে ঠিক সেই অর্থে হবে আমার কিন্তু সেরকম মনে হয় না। যুদ্ধ এটা একটা খেলা, একটা ভাব ডিক্লেরেটরি থাকবে। রেথরিক্স আমরা বলি, ঘোষণামূলক একটা ওই অবস্থান নেয়া, যার কার্যকারিতা খুব একটা কোনোভাবেই সম্ভব না। ইরানও এখন ইকোনমিক প্রসপারিটির দিকে যাচ্ছে, তারা খেলা খেলতেছে, দুজনেই জানে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধটা কারো পক্ষে এফোর্ড করা সম্ভব নয় আসলে। ট্রাম্প যে ইনভলভড হয়ে গেল, ট্রাম্পের জন্য ইনভলভমেন্টটা কিন্তু হঠাৎ করে আভ্যন্তরীণ রাজনীতিতে তার যে একটা নেগেটিভ ইমেজ হয়ে গেছে, এবং রাশিয়াকে নিয়ে তাকে অনেকটা বলতে গেলে যে একটা ক্লাউনের পর্যায়ে ঠেলে দেওয়ার প্রবণতা ডেমোক্রেটসের, যে রাশিয়ানদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। কিন্তু ট্রাম্প
যে কতখানি ক্যালকুলেটিভ ওয়েতে রাশিয়ানদের সাথে যোগাযোগ করেছে। এবং টিলারসন, তাকেও বলা হতো যে খুব উইক একজন সেক্রেটারি অফ স্টেট, কথা বলতে চায় না, কিন্তু টিলারসনের যে সৌদি আরবের ভিজিট, চায়নার সাথে সম্পর্ক উন্নয়ন করা এবং রাশিয়ার সাথে এই যে ট্রাম্পের দেখা হওয়ার পেছনে টিলারসনের যে রোল, এতে বোঝা যায় যে ট্রাম্প অ্যান্ড টিলারসন ঠিক নিক্সন কিসিঞ্জারের মতো দে আর এমার্জিং অ্যাজ এ টিম। হ্যাঁ, এবং ভবিষ্যতে অনেক বেশি তাৎপর্যপূর্ণ রোল প্লে করবে। ট্রাম্প ইসরায়েলে যাবে, নেটোতে যাবে, সেখানে কিন্তু মার্কিন পররাষ্ট্র নীতির একটা নতুন দিক নির্দেশনা বের হয়ে আসবে। এখন পর্যন্ত ডেমোক্রেটসরা ট্রাম্পকে নিয়ে যত রকমের ইচ্ছাকৃতভাবে তাকে অবমূল্যায়ন করা সেটা করছে। হ্যাঁ, ট্রাম্পের নির্দিষ্ট সীমারেখা রয়েছে, তিনি সীমাবদ্ধতা রয়েছে যে অনেক সময় বেশি কথা বলে। হ্যাঁ, কিন্তু তার যে নীতিগুলা, স্টিভ ব্যাননকে সরাবার পরে এখন কিন্তু জেনারেল ম্যাকমাস্টার চলে আসছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। কালকে দেখলাম সৌদিদের সাথে নেগোসিয়েশনসে ম্যাকমাস্টারও বসা ছিল। তাকে কনসিডার করা হয় অ্যাজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট আমেরিকান সোলজার, হ্যাঁ, প্রফেশনাল সোলজার। তারপর এখন শোনা যাচ্ছে যে সৌদি আরবের সাথে যে এত বড় রকমের যে ডিলটা হয়েছে, এই ডিলটা করার ফলে কি হচ্ছে, আমেরিকাতে বড় রকমের একটা এমপ্লয়মেন্ট জেনারেট করার সম্ভাবনা ট্রাম্প ঘোষণা দিয়ে দিচ্ছে। আমি দেখলাম ফক্স নিউজে আমেরিকান পাবলিক দে ওয়ার বিং আস্কড অন দ্য রোড যে হোয়াট ডু ইউ থিঙ্ক। ইন্টারেস্টিংলি এনাফ অনেকেই কিন্তু, বেশিরভাগই ফক্স নিউজ অবশ্যই ইচ্ছা করেই পজিটিভলি দেখাবে, কিন্তু উত্তরগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। ট্রাম্প ইজ জেনারেটিং জবস, অনেক নতুন এখন জব আসবে। সৌদি ফরেন মিনিস্টার নিজেও বলছে যে ইউএস ইজ গোয়িং টু generate a lot of hundreds of thousands of jobs. আপনি নিজে কি জানেন ফক্স বেশি দেখছেন? আমি দেখছি, সিএনএন যতখানি বলে সেটা ধরা যায়, ডেমোক্রেটসদের দৃষ্টিভঙ্গিটাকেই তারা বারবার তুলে ধরে, কিন্তু রিপাবলিকানদের মধ্যে একমাত্র ম্যাককেইন শুধু ট্রাম্পের একেবারে জাত অপোনেন্ট, কিন্তু ম্যাককেইন কিন্তু আইসোলেটেড হয়ে যাবে। রিপাবলিকানদের মেইন স্ট্রিম, আমার ধারণা আগামী ৩-৪ দিনে ট্রাম্প যখন নেটোতে যাবে, এটা অসাধারণ একটা ছবি হবে। এবং নেটোতে যে সে কিন্তু বারবার বলতেছে তার উদ্দেশ্যগুলো কিন্তু সে ঠিকই কায়েম করছে। ট্রাম্প এই যে $100 বিলিয়ন দিচ্ছে, বলতেছে আমরা তোমাদের অস্ত্র আমরা দিব, কিনবো, নিজেরা দায়িত্ব নিবা। এটাও কিন্তু ইঙ্গিত করে যে বাংলাদেশের মতো দেশের অংশগ্রহণ এখন সেখানে অর্থপূর্ণ হয়ে যাবে ভবিষ্যতে। আমার আর ট্রাম্প ওয়াজ রিসিভড বাই দ্য কিং অফ সৌদি আরেবিয়া। ওবামাকে কিন্তু কিং যায় নাই রিসিভ করতে। মিসেস ট্রাম্প, শি ড্রেসড আপ ইন এন আমেরিকান ওয়ে। আমেরিকান জনগণ এটা খুব প্রশংসা করছে যে তার মাথায় কাপড় পড়তে হয় নাই, এটা খুব ভালো। আচ্ছা, আরেকটা যেটা আমার মনে হয় ইন্টারেস্টিং, যে আমার মনে হয় যে somehow I believe যে ইন্ডিয়ানদের একটু বুঝাইয়া দেওয়া উচিত যে বাংলাদেশের 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এন্ড আমরা ইন জিওপলিটিক্স বাংলাদেশের অনেক অপশনস আছে, অ্যাক্টিভ প্লেয়ার ইন জিওপলিটিক্স। দ্য ডে উই ডিসাইডেড যে আমরা বঙ্গোপসাগরে পজিটিভলি ইনভলভড হব, আমেরিকান নেভি আসবে, বাংলাদেশকে জাহাজ দিচ্ছে, চায়না থেকে সাবমেরিন কিনছে, সো উই ডিসাইডেড টু টেক অ্যাক্টিভ রোল ইন জিওপলিটিক্স। আমাদের জিও স্ট্র্যাটেজিক কম্পালশন সেরকম, এছাড়া কোনো উপায় নাই। ধরেন যে ইন্ডিয়াকে বোঝানো, ফার্স্ট অফ অল চায়না, দেখেন চায়না কিন্তু আমাদের জন্য এখনো এমার্জ করে নাই অ্যাজ এ রিলায়েবল পার্টনার। চায়না আমাদের বিরুদ্ধে ভোট দিছে মায়ানমারের পক্ষে। চায়না মায়ানমারকে প্রমোট করতেছে, এই যে ওয়ান বেল্ট ওয়ান রোডে কি সুন্দর ঢং করে করে অং সান সুচি যা চায়নার প্রেসিডেন্টের সাথে হ্যান্ডশেক করলো। আমার তো দেখা ঈর্ষান্বিত হয়েছিলাম যে এত গুরুত্ব পাচ্ছে এই মহিলা। বাংলাদেশের প্রাইম মিনিস্টার থাকলে আমি অত্যন্ত খুশি হতাম, কিন্তু বোধহয় সেই সুযোগ দেওয়া হয় নাই। এখন চায়না যদি মনে করে যে মায়ানমার তার জন্য অনেক ইম্পর্টেন্ট, লেট হার টেক দ্য টাইম, উই উইল প্লে দ্য গেম। আমরা আমাদের খেলা খেলবো সৌদিদের সাথে, আমেরিকার সাথে আমরা ফ্লার্ট করব। আশা করছি যে প্রাইম মিনিস্টারের সাথে ট্রাম্পের দেখা হবে, দেখা হলে ট্রাম্পকে ঢাকায় আমন্ত্রণ জানানো উচিত। আই ডোন্ট থিঙ্ক যে ট্রাম্প, ইমপিচমেন্ট শব্দটা ইন্ট্রোডিউসড হয়েছে, কিন্তু ইমপিচমেন্ট এত সোজা না। নিক্সনকে ইমপিচমেন্ট প্রসিডিংসে ফেলতে 2 বছর লাগছে। 2 ইয়ার্সে অনেক কিছু পাল্টে যাবে। আর ট্রাম্প যখন নেটো সামিটে যাবে,
তারপরে আমেরিকায় ফিরে যাবে, ও তো বোকা না, তো প্রেসিডেন্ট হয়েছে কি মাথার বুদ্ধি দিয়ে? নেটের ব্যাপারে তো তার অনেক উষ্মা ছিল, কিন্তু এখন নেটোতে সে সংস্কার আনবে ঠিকই, এটা ঠিক যে নেটো আগের মতো আর থাকবেও না। নেটোর থেকে ব্রিটেন এখন একটা আলাদা অবস্থানে গেছে। ইউরোপের সাথে রাশিয়ার একটা এনার্জি ডিপেন্ডেন্স চলে আসছে। প্রাইম মিনিস্টার চ্যান্সেলর মার্কেল রাশিয়ার সাথে একটা নতুন ইকুয়েশনে যাবে, জিওপলিটিক্যাল একটা প্রক্সিমিটি যেটা আগে হয় নাই। রিমেম্বার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মলোটভ রিবেনট্রপ চুক্তি বিট্রে করছে জার্মানসের কাছ থেকে রাশিয়া আশা করে যে একটা জেনুইন হার্টল্যান্ড থিওরি গড়বে। এখন আস্তে আস্তে নেটোর ক্যারেক্টার পাল্টে যাবে আমার মনে হয়। ট্রাম্প কিন্তু ওইটারই অগ্রভাগে রয়েছে। সুতরাং আমি মনে করি যে চায়না আমাদের জন্য একটা আনসার্টেন ফ্যাক্টর, বাট আনডাউটেডলি চায়না ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং ভারতের সাথে আমাদের যে একটা অবস্থান তৈরি করতে হবে যে আমরা, ভারত যতই আমাদেরকে বলুক যে কেন এখন আমরা চাচ্ছি রাশিয়া থেকে, ভারত বাধা দেবে, এই একটা ব্যাপার ভারতকে বুঝায় দিতে হবে যে বাংলাদেশ সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং দরকার হলে ভারতীয়দেরকেও আমরা আমাদের প্রযুক্তিগত জ্ঞান তাদেরকে আমরা বিতরণ করতে পারি। ডক্টর সিনহা, আমি যেটা বুঝলাম যে শহীদুজ্জামান ভাই যেহেতু খুবই জাতীয়তাবাদী কথাবার্তা বললেন এবং নিঃসন্দেহে অত্যন্ত উচ্চ মার্গে চলে গেছেন এবং বেশ আশাবাদী, এবং বেশ আশাবাদী তো অবশ্যই, কিন্তু আমি সেই আশাবাদের সাথে কোথায় যেন একটা দুর্যোগের ঘনঘটা লক্ষ্য করতেছি। সেটা হচ্ছে ভারত এমন একটা দেশ, পৃথিবীর যে কোনো দেশের সাথে তুলনা করুন, বাদ দেন না কেন, আমাকে ঘিরে আছে সে। কিন্তু এই যে ঘিরে আছে, অনেকে বলে আমার 3 দিকে, আমি বলি 4 দিকে। কারণ বে অফ বেঙ্গলটা ক্রস করে আপনি আন্দামানে যাবেন, ওইখানে তো আন্দামান সিতে তার বিরাট বেস রয়ে গেছে, নেভেল বেস রয়ে গেছে। সুতরাং ভারত ওদিকে লক্ষদ্বীপ রয়ে গেছে তার বেস। তো ভারতের সাথে আমেরিকার যে চুক্তি বা ইসরায়েলের সাথে যে সমঝোতা, এই সমস্ত সৌদি আরব ভিজিট করে এগুলি তো ঠিক না। কারণ হচ্ছে কি, ভারতের এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ হচ্ছে বর্তমান বিশ্বে চীন। এর সাথে জাপানও তাদের সাথে আছে। এই যে অ্যাক্সিসটা হচ্ছে নতুন, এই অ্যাক্সিসের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্য খুবই গুরুত্বপূর্ণ। এবং মধ্যপ্রাচ্য যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইকুয়েশনে চলে আসছে, হ্যাঁ, একসময় দেখবেন যেহেতু এটা মুসলমান বা মার্কিন যুক্তরাষ্ট্র নামটা হচ্ছে মুসলিম এবং আমেরিকান, শুধু ভারত তো চিন্তার দরকার নেই, এখানে ভারত তো এখানে নাই। আরব ইসলামিক, যেহেতু ভারত তো আবার আসছে, ভারত আর আমেরিকান চুক্তিও তো আছে এখানে। পুরা জিনিসটা হচ্ছে যে পুরা জিনিসটা একসময় যাবে কিন্তু চীনের বিরুদ্ধে। চীন কিন্তু এবার সচেতন আছেন, এবং যদি এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু করতেই চায়, ধরেন বাংলাদেশ আমেরিকা চুক্তি হলো, সেই চুক্তিতে বঙ্গোপসাগর অনেক প্লাস পয়েন্ট চলে আসলো। আমি সুস্পষ্ট ভাষা জোর দিয়ে বলি, 0+0+0 মাইনাস ইন্ডিয়া। আপনি বলতে পারেন, বলার স্বার্থে বলতে পারেন, হবে না। কারণ ভারতীয় বিশ্লেষকদের প্রধান কথাই হচ্ছে উইল নট কমিট মিস্টেক টুয়াইস। মিস্টেকটা কি, বিরাট ইতিহাস কিন্তু এখানে, এবং তারা সেইভাবেই কিন্তু আগাচ্ছে। এবং এই আগানোর ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কতটুকু পেয়েছে না পেয়েছে বড় কথা নয়। অনেকে বলেন ভার্চুয়ালি গড নাথিং, যদি তাই হয় ভার্চুয়ালি নাথিং, তারপর আবার অনেকে মনে করেন যা পেয়েছে তাতেই হ্যাপি। এটা পক্ষ বিপক্ষের ব্যাপার কিন্তু। সুতরাং ভারতকে ডিঙে, সোজা কথা বলি, কেন কথাটা ছাপায় লাভ নেই তো, ভারতকে ডিঙে বা ভারতকে ভাব দেখা কিছু আমি করবো, আমি বলতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমি যখন বিপদগ্রস্ত, আমেরিকা আগে আসবে না, কিন্তু মধ্যপ্রাচ্য আগে আসবে না আমার কাছে। সুতরাং আমার শ্বাস প্রশ্বাস চিন্তা রাখলে আমাকে করতে হবে। বাংলাদেশ এখন যেভাবে আগাচ্ছে এটা ভালো কথা, আমরা মধ্যপ্রাচ্যে যাচ্ছি। তাহলে তাহলে আমার এই জায়গায় ছোট্ট একটি ইন্টারভেনশন, যে তাহলে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে বাংলাদেশের জন্য? দেখেন, মানে আপনি নিজেই বললেন যে বাংলাদেশ যখন সাবমেরিন কিনলো, ভারত আবার মায়ানমার কাছে বিক্রি করে দিল, সেই সাবমেরিন ধ্বংস করবার। দক্ষিণ কোরিয়ার কথা বলবো ভাই, দক্ষিণ কোরিয়া জাহাজ একটা আসলো। সবকিছুতে তো দেখা যাচ্ছে তাহলে কি বাংলাদেশ সবসময় ভারতের একটা গ্রিপের মধ্যেই থাকতে হবে, আপনি বলতে চাই? আমি গ্রিপের কথা ভেবে বলছি না, আমি যেটা বলছি, দেখেন যারা শাসন করে, যে গোষ্ঠী যখন পাওয়ারে থাকে, আপনি তাদের দিকে আগে তাকাবেন। আপনি আমি বলতে পারি, দেশটা তো শাসন করে এক এক সময় এক একটা দল, তাদের অনুভূতিটা কি? এখানে রেজিম সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি দুটো কথা আছে, স্টেট সিকিউরিটি কিন্তু দুটো আলাদা জিনিস। কিন্তু আমি যদি মনে করি আমার কাছে রেজিম সিকিউরিটি প্রাধান্য পাবে, স্টেট সিকিউরিটি পরের ব্যাপার, আমি নাই তো রাষ্ট্র কি, আমি আসি বলে রাষ্ট্র আছে, তাহলে ব্যবস্থা একরকম হবে। কিন্তু আমি যদি আমাকে সেভ করে আগাতে চাই, তাহলে অনেক কথাবার্তা উলট হয়ে যাবে। কিন্তু
আমি যদি মনে করি না আমি কোনো বিষয় নয়, আমার কাছে স্টেট সিকিউরিটি বড় জিনিস, তাহলে সংজ্ঞাটা কি? এবং এই সংজ্ঞার সাথে কিন্তু একটি দল না, সব দলের কম বেশি ঐক্যমতের ব্যাপার আছে। কিন্তু যেহেতু বাংলাদেশের মূলত দ্বিধাবিভক্ত সমাজ, দ্বিধাবিভক্ত রাজনীতি, সব কিছু কনফ্রন্টেশনাল, এই ক্ষেত্রে বিরাট অনৈক্য এখানে আছে। কিন্তু এখানে কাজেই আমি ভারতকে যেভাবেই দেখি না কেন, যেভাবে আমি বুঝতে চাই না কেন, আমার এদিকেও ভারত, এদিকেও ভারত। অচির ভবিষ্যৎ দেখেন, মায়ানমারের কথা বলা হচ্ছে, আমাদের সাথে চীনের কোনো বর্ডার নেই কিন্তু বাংলাদেশের সাথে, কিন্তু আমাদের সাথে মায়ানমারের ছোট্ট একটা বর্ডার আছে, তাও একটা স্টেট মাত্র। চীনের সাথে চীন স্টেট যেটা আছে ছোট, ওটা বান্দরবনের সাথে আছে, কোনো আলোচ্য বিষয় না। কিন্তু সমস্যা কিন্তু আমাদের একটা ফ্রন্টে বান্দরবন, এই যে কক্সবাজার সাইডে যেটা আছে, কিন্তু রাখাইন যেটা বলতেছি আমরা, এখন চীনের সাথে কিন্তু ভারতের 4টা বর্ডার আছে সম্পৃক্ত, মায়ানমারের সাথে বর্ডার আছে। কাজে আমাকে সব ক্যালকুলেশন করে দেখা যাবে যে আমি যদি এদিক ওদিক মুভ করতে যাই, আমাকে প্রতি মুহূর্তেই আমার সামনে এসে তার ভারত, আমার বে অফ বেঙ্গলে ভারত বসে রয়েছে, 3 দিকে তো আসি, ওদিকে মায়ানমারের সাথে আমার সম্পর্ক খুব ভাটাচলা চলছে, আমি যাবো কোথায়? অলমোস্ট ল্যান্ডলক বলতে পারেন, আমি ল্যান্ডলক কান্ট্রি উইথ লিমিটেশন, বে অফ বেঙ্গল যেটু আছে। তা আমি যদি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে আমার ইমেজ বাড়াতে চাই, করতে চাই, আমি পারবো, আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমাকে এটাও জানতে হবে আমার পায়ের নিচে মাটি কতটুকু আছে, আমি কোন ফ্রেমে দাঁড়ায় আছি, এবং সেই ফ্রেমের সাথে সম্পর্কটা কার। আবার প্রশ্ন চলে আসতেছে মৌলিক জায়গায়, কিন্তু একটি দেশের সরকার তখনই কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে পারে যখন সে চিন্তা করবে যে আমার এই টিকে থাকার পিছনে কে বেশি কার্যকর, তখন রিজন সিকিউরিটি চলে আসে। কিন্তু অতএব ওই চিন্তা থেকে কিন্তু সবকিছু নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী সফর করছেন, সব কিছু করছেন, আমরা তো এটাও জানি প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন, কুতুবদিয়া কি বলে আমাদের ওই পোর্ট সোনাদিয়াতে একটা কিছু হওয়ার সম্ভাবনা ছিল, ভারত বাধা দিল, হলো না। ভারত বাধা দিচ্ছে, দক্ষিণ কোরিয়াতে জাহাজ আসতেছে না। ভারত জানতো না 2টা ডুবোজাহাজ এসে পড়ছে, এখন জানবে। এখন তো আপনার সাথে ডিফেন্স চুক্তি হয়ে গেছে, এখন সে সবকিছু জানবে। জানার পরে এখন তো পাকাপোক্তছেন আপনি, তো পাকাপোক্ত তো সে হয়েছে। তো সুতরাং সবকিছু নেওয়ার পরে চিন্তা করতে হবে, আমার সাথে যদি ভারতের দ্বন্দ্ব লেগেই যায়, আমি বাস্তব কথা বলছি, আমি প্রচণ্ড জাতীয়তাবাদী, আমি চাই দেশটাকে আর অন্য পর্যায়ে নিয়ে যেতে, আমার মাথা থাকবে হিমালয়ের চূর্ধ্ব থাকবে, আমার চিন্তাটা আছে। কিন্তু পাশাপাশি এটাও চিন্তা করতে হবে আমাকে যে আমার মাথার হিমালয়ের মতো একটা দেশও দাঁড়ায় আছে। কিন্তু হ্যাঁ, তার সুবিধা দেখবো আমি কিন্তু ওই কথা বলছি না যে তাকে আমি সবার প্লাস পয়েন্ট দেব, কিন্তু আমি দেব না। কিন্তু এই দেশে মাঝে মাঝে এরকমটা মনে হচ্ছিল যে কথায়, আমি বলছি একজন শ্রোতা হিসেবে, যে তাহলে আর এরকম আলাদা থেকে লাভ কি, হয়তো মিলেমিশে যাওয়াই ভালো, মানে এর চাইতে কোনো অপশন নাই। মিলেমিশে নিলেও না, আপনি যেটা বলছেন মিলেমিশে যাওয়া ভালো, অনেকে বলছে, আপনি যেটা বলছেন না না, অনেকে বলছে না যে আমি কিছু করতে পারবো না, আমাকে না, কেউ আপনি সাপোর্ট পারবেন। করবে না, চায়না সাপোর্ট করবে না, না, এখানে আপনি পারবেন, আমার কিছু করার নাই। এই শহীদুজ্জামান ভাই আন্তর্জাতিক রাজনীতি শিক্ষক, সে দেখেন, আমি অনেকগুলি কনসেপ্টের সাথে একটা কনসেপ্ট যুক্ত করতেছি এখানে। এই যে ধরেন পৃথিবীতে অনেকগুলি কনসেপ্ট আছে, ভ্যাসেল স্টেট, পরাধীন রাষ্ট্র, তারপর স্যাটেলাইট স্টেট, তারপর প্রোটেক্টরেট। বর্তমান বিশ্বে একটা নতুন কনসেপ্ট, আমার চিন্তা এটা, সেটা হচ্ছে প্রোটেক্টেড স্টেট। এই প্রোটেক্টেড স্টেট কনসেপ্ট হচ্ছে আমি কোনো না কোনোভাবে বড় একটি দেশ কোটি নিয়ন্ত্রিত হব, কাগজে কলমে কিছু থাকবে না, কিন্তু আমার যিনি সরকার প্রধান থাকবেন তিনি জানবেন, আর ওই বড় রাষ্ট্র জানবেন, জনগণ জানবেন, সব ঠিক আছে। এই যে এটাকে আমি বলছি প্রোটেক্টেড স্টেট, অর্থাৎ আমার ফরেন পলিসি আছে, ডিফেন্স পলিসি আছে, সব আছে, সবই আছে, আমি স্বাধীন। মূলত আমি যাই কিছু করতে যাব, ওই সুতা টান দিয়ে বলবে কিরে তুই কি করতেছস, এই যে প্রবণতাটা দেখেন, আমি তখনই বলতে পারবো হু আর ইউ, যদি আমি মনে করি পায়ে নিচে মাটি ঠিক আছে। এখন না একটু শেষ করে দেবে। এখন আমাদের দেশে মনে করেন যে দলগুলো আছে, প্রত্যেকটা দলের কথা বলছে, একটা দলের কথা লাভ নেই তো, আমাদের প্রত্যেকটা দলের ভিতরে যে প্রবণতা এখন দিন দিন গাঢ় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাকে টিকে থাকতে হলে পজিশন অপোজিশন সব, আমাকে কোনো না কোনোভাবে ভারতের সাথে একটা কম্প্রোমাইজ করতে হবে। শুধু তাই নয়, অফিসিয়ালি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যেদিন বর্ডারল্যান্ড চুক্তিটা পার্লামেন্টে পাশ হলো, তিনি বলে দিলেন ইন্ডিয়া ইজ নট এ বিগ ব্রাদার, রাদার ইট ইজ অ্যান এল্ডার ব্রাদার। একটি রাষ্ট্র তার পার্লামেন্টে দ্বারা পররাষ্ট্রমন্ত্রী বলতেছেন আমরা হলাম বড় ভাই। এই বড় ভাই কথাটা যে বলল, আমি দেখি নাই
এই অঞ্চলে কোনো একটা দেশেতে কোনো প্রতিবাদ হয়েছে। অর্থাৎ পক্ষ বিপক্ষ, পজিশন অপোজিশন সবাই কিন্তু এই কথাটাকে ইচ্ছা অনিচ্ছায় মেনে নিয়েছে। আপনার টক শোতে আমি সেদিন বলেছিলাম, যেদিন বিলটা পাশ হলো, কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত কোনো একটা আর্টিকেলও দেখি নাই, আমি নিজে একটা লিখেছিলাম, এটার প্রতিবাদ হয়েছে। এর অর্থ হলো ভারতকে মেনে নেওয়ার মতন প্রবণতা পক্ষ বিপক্ষে দেশে যারাই আছেন তাদের ভিতরে কিন্তু দিন দিন সুসংহত হচ্ছে। এই অবস্থা দিয়ে যদি বলেন আমি ছুটে যাব, আই এম দ্য লাস্ট ম্যান টু বিলিভ ইট। প্রফেসর শাহিদুজ্জামান। আমার ধারণা হচ্ছে যে ভারত তার যে ট্রেডিশনাল একটা সোয়ে দক্ষিণ এশিয়াতে ছিল সেটা এখন অনেক দুর্বল হয়ে গেছে। নেপাল সরাসরি ওয়ান রোড ওয়ান পাতে জয়েন করেছে, শ্রীলঙ্কা জয়েন করেছে, ভারত আইসোলেটেড একমাত্র দেশ যে চায়নার সাথে এটা জয়েন করেনি, এবং তার অজুহাত খোঁড়া। ওই কাশ্মীরের উপর দিয়ে পাকিস্তানের গোয়াদার পর্যন্ত রোড আসছে, কেন গিলগিট হয়ে আসছে ভারতের ক্লেম কাশ্মীরে, এই জন্য সে এটাকে বয়কট করছে। অথচ পশ্চিমা বিশ্বসহ পৃথিবীর বেশিরভাগ দেশই কিন্তু চায়নার এই উদ্যোগকে সমর্থন করছে। ভারত বলতে গেলে আইসোলেটেড। চায়নার সাথে আমেরিকার সাথে ভারতের যে বিশেষ সম্পর্কের কথা বলা হলো, যে ভারত মার্কিন সম্পর্ক চীনকে ইয়ে করবে, কিন্তু এটা কেউ ভাবতেও পারেনি যে এই ট্রাম্প এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিয়ে চায়নার সাথে মোরাললেস একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে, অত্যন্ত সূক্ষ্মভাবে এমন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছে যে চায়নার সাথে ওই সাউথ চায়না সিতে ভারতকে ব্যবহার করে একটা মিলিটারি কনফ্রন্টেশনে যাবে। এটা ডেমোক্র্যাটসরা করতো, এখন এই অ্যাডমিনিস্ট্রেশন যাবে না। ট্রাম্প ভারতের প্রতি যে তার ট্রেডিশনাল যে আগে ইয়ে ছিল, ট্রাম্প সেটা অ্যাকসেপ্টও করবে না। ভারত আইসোলেটেড। ভারতীয় বংশোদ্ভূত যারা স্টেট ডিপার্টমেন্টে ছিল সিনিয়র পজিশনসে প্রায় সবাইকেই ছাঁটাই করে দেওয়া হয়েছে, দে আর আউট। ইন্ডিয়া সেন্ট্রিক ফরেন পলিসি এখন আমেরিকানরা চিন্তাই করে না। ইন্ডিয়া লুকস লাইক এ লায়াবিলিটি। বাংলাদেশের জন্য ভারত কেন একটা চিন্তার কারণ হবে, যেখানে নেপাল সরাসরি কখনো যা করেনি, নেপাল এখন সরাসরি ওয়ান বেল্ট ওয়ান রোডে জয়েন করতে পারছে। শ্রীলঙ্কা হ্যাজ শোন দ্যাট কনফিডেন্স। তো বাংলাদেশ ভারতের সাথে কোনো সংঘাতে যাবে না, কিন্তু যেগুলো বিষয় রয়েছে যে বাংলাদেশের নিরাপত্তা ধারণা, প্রতিরক্ষা ধারণা, শেখ হাসিনা কিন্তু ভারতের থেকে আসার পরই, আপনি লক্ষ্য করেছেন কি না জানি না, আমাদের পররাষ্ট্র সচিবকে জেদ্দায় পাঠাইছে, এবং আগামী ওআইসি ফরেন মিনিস্টার্স মিট ঢাকাতে হচ্ছে, যেটা আগে প্ল্যান ছিল না। একটার পর একটা শেখ হাসিনা এই গভর্নমেন্ট কিন্তু ইসলামিক ওয়ার্ল্ডের সাথে একটা নৈকট্যের সম্পর্ককে তার বাবার মতোই অনেকটা প্রাধান্য দিচ্ছে। শেখ সাহেব যখন যেতে গেল পাকিস্তান, লাহোরে গিয়েছিল, সেটার কারণে 1974-এ মিসেস গান্ধী, সরেন সিং শেখ সাহেবকে জিজ্ঞেস করছে যে আপনি গেলেন, আমাদেরকে একটু জিজ্ঞেসও করলেন না, লাহোরে গেলেন। শেখ সাহেব স্ট্রেইট আনসার করছে যে আপনারা যখন শ্রীলঙ্কায় ট্রুপস পাঠাইলেন তখন কি আমাদের জিজ্ঞেস করেছেন? তখন ওই সরেন সিং বলে, ভারত যা করতে পারে আপনারা তো তা করতে পারেন না। শেখ সাহেব রেগে উত্তর দিছে যে আমাকে দক্ষিণ এশিয়ার ইতিহাস শিখাবেন না দয়া করে। এটা আমার কথা না, এটা ওইখানে সবচেয়ে জুনিয়র যে জয়েন্ট সেক্রেটারি ছিল, এই যে আমাদের আসাফুদ্দৌলা, উনি ছিলেন, ওনার বইয়েই উনি মেনশন করেছে, এবং উনি বলেছেন যে আমার জীবনে এটা একটা অত্যন্ত গর্বের সময় ছিল। শেখ সাহেব কীভাবে, তো আমার মনে হয় তো প্রধানমন্ত্রী ইজ নট এ পারসন যে ইয়ে করবে। হ্যাঁ, ভারতের সত্যিকারের আচরণ তো আমরা দেখলাম এই যে পানির প্রশ্নে, আগামী দিনগুলোতে এই গঙ্গা পানি তারা আরো বেশি ডাইভার্ট করবে। আপনি দেখেন চিন্তা করে, ওই যে সিকিমের অংশেই কিন্তু 60% পানি ডাইভার্টেড হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জিকে দোষ দিয়ে কোনো লাভ নাই। চাইলে তো তারা পানিটা ইয়ে করতে পারতো, ইচ্ছা করলে সেন্ট্রাল গভর্নমেন্টই দিতে পারতো পানি, মমতাকে সেখানে আনারই প্রয়োজন ছিল। এটা একটা খেলা, একটা খেলা ছিল। এই যে ভারতের যে চিন্তাধারা, এখনো তারা আমাদের সাথে এই ধরনের, তারা দে মাস্ট শো দ্য রিয়েল ফেস। এখন বাংলাদেশের অনেক এক্সপেকটেশনস রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এটা ওয়ার্ল্ডের 7th লার্জেস্ট কান্ট্রি, উই আর গোয়িং টু বি ইন দ্য নিউক্লিয়ার ক্লাব। এখানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে, এবং প্রচুর আমাদের যে আপনি জানেন এমন এমন সাবজেক্টও এখন প্রাধান্য পাচ্ছে, এই যে রোবোটিক্স অ্যান্ড মেটালোট্রনিক্স। তার চেয়ারপারসন এক মহিলা, আজকে আমার সাথে আলাপ হচ্ছিল, বলল যে জার্মানি ইজ দ্য মোস্ট অ্যাডভান্সড ইন রোবোটিক্স। জার্মানি থেকে ট্রেইনড
দুজন বাংলাদেশি পিএইচডি হোল্ডার্স তারা এসে জয়েন করতেছে। আমরা কিন্তু খুব শিগগিরই প্রযুক্তির অনেক ভালো স্তরে যাওয়ার মতো সক্ষমতা রাখি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, জার্মানির সাথে, চীন যদি আমাদেরকে মনে করে যে আমরা তাদের জন্য মায়ানমারের চেয়ে কম গুরুত্বপূর্ণ, এটা ভুল হবে। তবে হ্যাঁ, চীনের সাথে আমাদের যে আচরণগত বাস্তবতা ছিল, এই যে ভারতের কারণে চীনকে ডিপ সি পোর্ট দেয়া হবে না, এই বাস্তবতা আগে ছিল। এখন কিন্তু প্রধানমন্ত্রী ফিরে আসার পরে আমি যতদূর জানতে পেরেছি যে এরপর চীনকে কিন্তু দেয়া হবে। ভারতের ওই অজুহাত যে আমরা করে দিব, আপনারা তো পারেন না করতে, ইউ ডোন্ট সিম্পলি হ্যাভ দ্য মানি। ভারতের সেই ধরনের অর্থনৈতিক সামর্থ্যই নাই এবং বাংলাদেশকে সে এইভাবে ডিপ্রাইভ করবে কেন? বাংলাদেশ অনেক বেশি লাভ দিয়া দিয়া আগাইতে পারে এবং আমাদের হাতে সেই প্রযুক্তি রয়েছে এবং আগামী দিনগুলোতে দেখা যাবে যে এই যে আপনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেসব বাস্তবতাগুলো আসছে, দেখেন ভারত কিন্তু বারবার রিলিজিয়সিটির দিকে ঘুরে যাচ্ছে। আপনি কি জানেন একজন ভারতীয় সোশ্যাল সায়েন্টিস্ট এটা জিনস এবং ইয়ের মাধ্যমে যে প্রমাণ করেছে, রক্তের ধারার মাধ্যমে, যে ব্রাহ্মিনসরা অ্যাকচুয়ালি অরিজিনালি দে ওয়্যার ফরেনার্স। এটা প্রমাণিত সত্যি এখন। এবং ভারতের সত্যিকারের ইনহ্যাবিটেন্টস হচ্ছে নন ব্রাহ্মণিক যারা জাতিগুলো এবং সমস্ত চিন্তাধারা, তাদের যে সুপ্রিমেসি, তাদের যে রাজ্যের উপরে যে কর্তৃত্ব এবং এই যে দালিতসদেরকে অবমূল্যায়ন করা, গ্র্যাজুয়ালি কিন্তু ব্রাহ্মিনস, ঠিক মুসলমানদেরকে যেভাবে বলা হয় এখন মুসলমানদেরকে হাত ধরেই বলতে হবে যে ভাই আমাদের সাথে থাকো। ব্রাহ্মণদের ব্রাহ্মণ্যবাদ এখন ভারতে অত বেশি কর্তৃত্ব রাখবে, নতুন প্রজন্ম কিন্তু সেটা মেনে নিবে না। নতুন প্রজন্ম এটা অনেকাংশে, কাজেই ভারতের অনেক ইন্টারনাল লিমিটেশনস রয়েছে যেটা আমরা চিন্তা করব এবং কোনোভাবেই কিন্তু নিষ্ক্রিয় হওয়ার কোনো রোল নাই। সৌদি আরবের সাথে যে সম্পর্ক ডেভেলপ করেছে সেটা ডেফিনেটলি এর পরের স্টেজে যাবে। ইরানের সাথে সেটা ওইভাবে এখনো উত্থান হবে না, কেননা দিস ইজ এ সুন্নি মেজরিটি কান্ট্রি। আমি ব্যক্তিগতভাবে কিন্তু ইরানের অনেক বড় একজন অ্যাডমায়ারার। আমার চোখে মনে হয় যে ইরানের সভ্যতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা, তার সাথে কোনো তুলনা হয় না। এবং মানুষের যে সভ্যতার উৎপত্তি, সেখানে ইরানের অবদান অনেক বেশি, অনেক বড়। ইরানের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে, সেটা অনেকাংশেই আধ্যাত্মিক এবং অনেকাংশেই ভবিষ্যৎধর্মী। একটা দিন আসবে আমার ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অবস্থানকে মেনে নেবে। আজকে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব যাওয়া পছন্দ করেছে, তার কিন্তু সত্যিকার অর্থে হয়তো ইরানে যাওয়াটাই অনেক বেশি র্যাশনাল হতে পারত, কিন্তু সেই প্রস্তুতি নেই। কেননা ইসরায়েল কোনোভাবেই চাইবে না যে ইরানে কোনো রোল থাকুক। সৌদি ইসরায়েলি অ্যালায়েন্স এখন এমন একটা পর্যায়ে রয়েছে যে ইরান সেখানে আর্টিফিশিয়ালি ইরানকে একটা ভিলেনের অবস্থানে ঠেলে দেয়া হয়েছে এবং বাংলাদেশও অ্যালং উইথ আদার সুন্নি মেজরিটি কান্ট্রিজ আমরা ওই খেলা খেলবো এবং এখানে ভারতকে সুস্পষ্টভাবে একটা ইঙ্গিত দেওয়ার ব্যাপার রয়েছে যে বাংলাদেশ খুব দ্রুত প্রধানমন্ত্রী, আমার ধারণা যে হয়তো আগামীতে খুব শিগগিরই প্রধানমন্ত্রী চীন সফরে যাবে। চীনের সাথে সম্পর্কের একটা নতুন মাত্রা সৃষ্টি হবে এবং হয়তো ডিপ সি পোর্ট তৈরি করার ব্যাপারে চীনের সহযোগিতা আসবে। সেক্ষেত্রে রাশিয়া মে প্লে ইম্পর্টেন্ট রোল। আমি যতদূর জানি প্রাইম মিনিস্টার রেটিনিউতে নেক্সট ট্রিপ কিন্তু প্রবেবলি রাশিয়া, এবং রাশিয়াতে যদি উনি যান তাহলে রাশিয়ার মাধ্যমে চীনের সাথেও সম্পর্ক উন্নয়নের, আমার মনে হয় ভারত এটা উপলব্ধি করবে যে এই যে বিশ্বাসঘাতকতা করলো তিস্তার পানি নিয়ে, এই বিশ্বাসঘাতকতার মূল্য বাংলাদেশ আস্তে আস্তে দেবে, তার রেসপন্স এবং জিওপলিটিক্যাল কম্পালশনস। ইতিহাস তো আবার অন্যটাও বলে যে ভারতের সঙ্গে যদি কারো মানে আমাদের মতো দেশগুলোর কোনো সরকারের প্রধানের বা সরকারের বা রাষ্ট্রপ্রধানের যদি তারা যদি মনে করে যে বিশ্বাসঘাতকতা বা সম্পর্ক একটু নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে, তো তারাও আবার এক ধরনের ভিন্ডিকটিভ আচরণ করবার ইতিহাস তো অনেকেই বলে থাকেন।
দেখেন, ভারত অলরেডি অর্থনৈতিক যে অনুপ্রবেশ ঘটিয়েছে এটা আমাদের জন্য অলরেডি ভয়াবহ। তারা যেভাবে আমাদের ইকোনমিতে ঢুকে পড়েছে অলরেডি, এবং কয়েক লক্ষ ভারতীয় অলরেডি, বাংলাদেশ ইজ ওয়ান অফ দেয়ার লার্জেস্ট সোর্সেস অফ ফরেন এক্সচেঞ্জ, এবং এটা একটা অত্যন্ত ভীতিকর মাত্রায় যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু আমাদের নিজেদের লোকদেরকে দিয়ে ইকোনমিকে নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়ার কথা চিন্তা করতে হবে। এখন একটা ফেজ যাচ্ছে যে ভারত ইচ্ছামতো আমাদের অর্থনৈতিক স্ট্রাকচারে একটা কর্তৃত্ব, এমনকি মালিকানা প্রতিষ্ঠা করার জি। প্রয়াসে রয়েছে। সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। জি, ডক্টর সিনহা, আমি একটু ভাইয়ের শেষের দিকে শেষ চলে এসেছি, কথাগুলোর যে সাথে আমার conclude খুব করতে। ভালো লাগলো যে ভারত যে চেষ্টাগুলো করতেছে এটি হচ্ছে ভারতের আদি চরিত্র, আদি রূপ। এই আদি চরিত্র, আদি রূপটাকে জেনেই কিন্তু আমি তার সাথে সম্পর্কে ধরেছি। ভারতের যে রূপটা, এই রূপটা আজকে না, কিন্তু যে হিস্ট্রি টেলস আস টু বি অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া, জিওগ্রাফি টেলস আস টু বি উইথ ইন্ডিয়া। ইতিহাসটা কেন আমাকে বলছে তুমি সতর্ক হও, তাকে চিনো, জানো। আজকে প্রধানমন্ত্রী যে ট্যাটটা পাচ্ছেন, ট্যাটটা থেকে আগে পান নাই, তিনি অনেক বেশি জানেন আমাদের কাছ থেকে, তিনি অনেক বোঝেন। বোঝা জানার পরেও তিনি চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন মিনিমাইজ করা যায় কিনা। তিস্তা দেয় নেই, তিস্তা নাটক করছে, বলা হচ্ছে মমতা ব্যানার্জি দিচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিবে। আবার যারা বলতেছে আর্টিকেল 2.5 হয়ে যাবে, আরেক বোকার সঙ্গে বাস করতেছে। আর্টিকেল 2 যদি দিয়েই দেয়, একটা রিড করে দিলে তো খেলা শেষ। 25 বছর জ্বলবেন তো আপনি, আমরা ঝুলেছি তো। এটা আরো বেশি চলবেন তো। তো রিটটার আমরা কেন এই সমস্ত কথা বলতেছি, টক শোতে বসে বসে ওটা দিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক কিছুই পারে, কিন্তু পাশাপাশি দেখেন কেস লগুলি কি আছে। এই 255 অ্যাপ্লাই করতে যায় সুপ্রিম কোর্ট এই পর্যন্ত যে রায়গুলি দিয়েছে, আমি পড়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি, এত সোজা না। সুতরাং এই খেলাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সুকৌশলী খেলা, এবং এই খেলার থেকে আমরা কি পেলাম? আমরা যা চেয়েছি তা পাইনি। আমাদের সোজা কথা, তিস্তা আমরা পাইনি। তিস্তা পান নাই বলেই প্রধানমন্ত্রী তার সম্বর্ধনা সভাটা কিন্তু সেটা করেননি, কারণ তিনি অত্যন্ত দক্ষ এবং সুবিবেচক। তিনি বুঝেছেন এই মুহূর্তে যদি আমি এই ধরনের একটা সম্বর্ধনা নেই, এটা সুবিধা হবে না কিন্তু, বা ভালো লাগে না। এখন আমাদের দেশে আবারও কথা আসতেছে, কিন্তু শহীদুজ্জামান ভাই যে কথাগুলি বললেন, ওই কথাগুলি তখনই টিকবে যখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলি মনে করবে যে আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আমাদের চিন্তাশীল উৎস হচ্ছে দেশের কৃষ্টি কালচার, আমাদের ফরেন পলিসি হচ্ছে আমাদের জিও পলিটিক্স স্ট্র্যাটেজি আমরা নির্ধারণ করব। এখন সেটা যখন হচ্ছে না, বা হওয়ার সম্ভাবনা আমরাই চাচ্ছি না, আমি চাচ্ছি না, আপনি চাচ্ছেন না, যে কোনো একজন চাচ্ছি, আমরা দুজনই চাচ্ছি না। তা আমরা যদি না চাই, ভারতকে একা দোষ দিয়ে লাভ নেই। ভারত বলেই দিস আমি বড় ভাই, আমি যে বড় ভাই এ বাসে হাক ডাক করে নেই, কিন্তু এক স্পষ্ট সংসদে ঘোষণা দিয়ে দিছে। তো বড় ভাই যখন বড় ভাই হিসেবে আচরণ করবে, আপনি মানেন বা না মানেন আপনার ব্যাপার, কিন্তু আপনি কি তার কত ডিঙ্গাবেন? এই ডিঙ্গানোর জন্য যেটুকু প্রয়োজন জাতীয় সংহতি। আবার কথা বলছি যে আমার দেশের অভ্যন্তরে যদি প্রধানমন্ত্রী বা পরবর্তীতে যিনি আসেন বা যারাই আসবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একবার যদি তারা মনে করেন যে আমাদের বিশ্বাসটা হচ্ছে জনগণ, কে আমাদের ক্ষমতা রাখবে, কে বসাবে, এগুলি সব গুজব, আমরা বিশ্বাস করি না। কিন্তু বাস্তব চিত্রটা হচ্ছে ভারত ভীতি জনগণের মাঝে এমনভাবে গেড়ে গেছে যে মানুষ এখন প্রতি পদে পদে বুঝে না বুঝে বলে এটার পিছনে ভারত আছে। দেখা গেল ভারত জানেই না এটার পিছনে ভারত আছে। এই পিকচারটা কিন্তু ইদানিং খুব বেড়ে গেছে। কিন্তু এই ভীতিটা আসলো কেন? এই যে ইন্ডিয়া একটা ফোবিয়া রেখে গেছে, এটা ভারত করতেছে, ওইটা ভারত করতেছে, এটা আমরা জানি না, এইটাও কিন্তু একটা ভালো প্রোপাগান্ডা হচ্ছে এখানে। এবং ব্যবসা বাণিজ্য যেভাবে ভারত ঢুকে গেছে, ভাই যেটা বললেন, ফরেন রেমিটেন্স এখান থেকে বেশি যাচ্ছে, অনেক যাচ্ছে তাদের, তো এগুলি সরকার দেখতেছে না। আমার কত হলো, যারা দেশ চালাবেন তারা যদি একবার বলেন এটা ঠিক, আর আমরা যদি দেখে বাস্তব চিত্র অন্যরকম, তা আমরা তো এই কথা বিশ্বাস করতে রাজি না যে এইদিকে চলতেছেন। আমরা সেটাই বিশ্বাস করব, বাস্তব পদক্ষেপ আমরা যা দেখছি। আমরা দেখছি ভারত ঢুকে যাচ্ছে, আমরা দেখছি আমাদের এই টক শোটা ভারত দেখতে পারবে না, অথচ এনটিভি টক শো আমরা বসে বসে দেখি, এনডিটিভি, ভারতের টিভিগুলো আমরা দেখি এবং তাদেরকে আমরা চিনি। আজকে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদের ভারতরা চিনে না। তো এই নাচেনাটা কি আমাদের জন্য এইবার আসেন, এই যে চিনে না, আপনি তো সোনা দিয়ে তো পরের কথা, এটা বড় ব্যাপার। আপাতত একটু চিনেন না। আপনি বলেন, আমাদের তো তথ্যমন্ত্রী বড় বড় কথা বলেন সবসময়, হ্যাঁ, তুমি বলুক যে আমরা বলে দিচ্ছি যে আমাদের টিভি না দেখলে তোমরাও দেখতে পারবে না, এটা বলা যাবে না তো।
তা আপনি যখন সামান্য এই যে মিডিয়া ক্ষেত্রে আগাতে পারতেছেন না, ব্যবসা বাণিজ্য সবই চলে যাচ্ছে তাদের হাতে, সুকৌশলে পক্ষে বিপক্ষে যেমনি চলে যাচ্ছে। তো যখন চলে যাচ্ছে আমিও আবার কিছু পাচ্ছি না। আমি আপনাকে সব দিয়েছি যা যা চেয়েছেন আপনি, আমরা বেইমান না, কিন্তু আপনারা বেইমানি করুন, আপনারা আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন, কিন্তু এরপরও কিন্তু আমরা ধৈর্য সহ্য রেখে কেন আগাচ্ছি? আমাদের উত্থানের সময় আবেগ দিয়ে চলবে না। এই জন্য প্রধানমন্ত্রী নিজেও বুঝতেছেন যে বিশ্ব সংশয়ে তার যে ভাবমূর্তি, তার যে অবস্থান, আমরাও চাচ্ছি যে এটা আরও কাজে লাগাও, আমাদের স্বার্থে আসুক। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে জি, যে আমাদের শেষ করতে শক্তি হবে। কিন্তু আমাদের জনগণ। প্রফেসর শাহিদুজ্জামান। এটা ঠিক যে জনগণই হচ্ছে রিয়েলি আসল অস্ত্র। গত 5-6 বছরে যেভাবে সরকার পরিচালিত হয়েছে, এত বেশি ভারতের প্রতি ঝুঁকে যাওয়ার মূল কারণই ছিল যে জনবিচ্ছিন্নতা। এটা জানে যারা ক্ষমতায় ছিল, তারা নিজেরা খুব ভালো করে জানে। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। তার হাত অনেক বেশি শক্ত থাকতো যদি তিনি ডেফিনেটলি একটা জনগণের অংশগ্রহণে নির্বাচন করে ক্ষমতায় আসুন বা বিরোধী দলের বেঞ্চে বসুন, দুটার একটা হলে সেটা অনেক বেশি সম্মানজনক হতো। আগামীতে আমি মনে করি যে জনগণের অংশগ্রহণ ছাড়া নির্বাচন করাটা, এটা আমাদের জন্য আত্মহত্যার মতো হতে পারে এবং মারাত্মক ক্ষতিকর হতে পারে। এবং যেসব চিন্তাধারা বা আমরা দেখতে পাচ্ছি, অনেকে মনে করে যে এভাবেই চলবে সরকার, এভাবেই চালাবে, তাহলে এই দেশের কোনো ভবিষ্যৎই থাকবে না। অথচ অন দ্য আদার হ্যান্ড, যদি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যদি পার্লামেন্টে একটা জেনুইন ইলেকশন হয়ে বিরোধী দল বসে, সরকার ক্ষমতায় বসে, দেন দ্য স্কাই ইজ দ্য লিমিট। আপনি এত পারফেক্টলি আপনি সমালোচনাগুলো পাচ্ছেন, চেকস অ্যান্ড ব্যালেন্স হবে, প্রধানমন্ত্রীর হাত তখন কার্যকরভাবে শক্তি হবে। এমন না যে প্রধানমন্ত্রী জোর করে ক্ষমতা নিজের হাতে নিয়ে মনোপলাইজ করলো। এটা খুবই বিব্রতকর এবং মানুষের জন্য অপমানজনক। এই বাস্তবতাটা আশা করি যে আগামী 1 বছরের 1.5 বছরের যে রাজনীতি বাংলাদেশে যেভাবে আসছে, হয়তো বা আমি এখনো আশাবাদী যে জনগণ শেষ পর্যন্ত একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পাবে এবং তখনই দেখা যাবে যে আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতের সাথে আমরা একটা মর্যাদার সম্পর্ক গড়ে তুলতে পারবো। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয়মাত্রার এই পর্বটি আপনি ফেসবুকে সরাসরি দেখতে পারেন এবং সেই সঙ্গে তৃতীয়মাত্রা এই পর্ব সহ অন্যান্য পর্বগুলো দেখবার জন্য ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, টুইটার, গুগল প্লাস এবং ইউটিউবে তৃতীয়মাত্রার পেজ। ডক্টর সিনহা আহমেদ সাঈদ এবং প্রফেসর এম শাহিদুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে আরব ইসলামিক আমেরিকান কনফারেন্স। এই কনফারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, এবং এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বলে ওনারা, আমার অতিথিরা মনে করেন। এবং প্রফেসর এম শাহিদুজ্জামান তিনি মনে করেন যে এটি বাংলাদেশের জন্য, বিশেষ করে সৌদি নেতৃত্বাধীন যে সামরিক জোট, সেখানে অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে। যদিও ডক্টর সিনহা আহমেদ সাঈদ এই জায়গায় তার কিছুটা ভিন্ন মত রয়েছে, তিনি তেমনটা মনে করেন না এবং খুব একটা প্রয়োজনীয়তা আছে বলেও তিনি মনে করেন না। তবে এই কনফারেন্স কিংবা এই জোট আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় ভারসাম্য, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য একটা বড় ভারসাম্য তৈরি করবে বলে ওনারা, বিশেষ করে প্রফেসর শাহিদুজ্জামান মনে করেন। এবং এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে অনেক রকমের কথাবার্তা হচ্ছে, সেই জায়গায় এই যে চীনের সঙ্গে সম্পর্ক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক, এগুলো বাংলাদেশকে একটা নতুন ক্ষমতায়ন বা নতুন শক্তির সঞ্চয়ের সুযোগ দিচ্ছে, যেটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিশ্ব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ওনারা মনে করেন। এবং ভারতের যে বলয় বা বৃত্ত, সেখানে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক বা মর্যাদাপূর্ণ অবস্থান বাংলাদেশের তৈরি হোক, এটি ওনাদের প্রত্যাশা। কিন্তু সংকটগুলো কোথায় কোথায় আছে সেটি ডক্টর সিনহা সাঈদ চিহ্নিত করবার চেষ্টা করেছেন। কিন্তু সব মিলিয়ে দুজনই একমত যে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন, তারা যদি জনগণের আস্থা অর্জন করতে পারেন, জনসমর্থন যদি তাদের পক্ষে থাকে, তাহলে পৃথিবীর যে কোনো শক্তির সঙ্গেই মোকাবেলা করবার জন্যে
বাংলাদেশ যথেষ্ট শক্তি বা ক্ষমতা রাখে, তার ভৌগোলিক অবস্থানগত কারণ একটি দিক, এবং জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ পৃথিবীর 7ম বৃহত্তম শক্তি, সেটি তার আরেকটি শক্তি। এবং মুসলিম জনসংখ্যার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে, সেখানে বাংলাদেশ যেহেতু এটি মুসলিম জন অধ্যুষিত দেশ, সেখানেও তার এক ধরনের শক্তিমত্তা রয়েছে বলে ওনারা মনে করেন। এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণও এই জায়গায় খুব জরুরি, সেদিকটাতেও ওনারা নজর দিয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই।